আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পের 10 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রবিন চলে যাওয়ার কিছুক্ষণ পর রিয়া চলে আসলো। তবে রিয়া চারপাশে আমাকে খুঁজতেছে। আমি রিয়ার সামনে গিয়ে বললাম, এত দেরি হলো কেন এখানে আসতে? রিয়া রেগে বলল, বাবার সাথে আজকে মার্কেটে যাব বলেছিলাম, আর তুমি চাচিকে বললে তাড়াতাড়ি এখানে আসতে। কেন বলেছো বলো তো? আমি বললাম, তোমার হবু হাজবেন্ড একটা মেয়ে নিয়ে এই হোটেলে ঢুকেছে। রিয়া চোখ বড় বড় করে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি রিয়ার হাত ধরে বললাম, কোনো কথা না বলে ভেতরে চলো। রিয়াকে ভেতরে নিয়ে গিয়ে ম্যানেজারের কাছে গিয়ে বললাম, স্যার আমাদের কিছু তথ্য দরকার ছিল। ম্যানেজার বলল, সরি স্যার, আমরা কারো গোপন তথ্য দেই না। আমি ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট দিয়ে বললাম, এখন বলেন, কিছুক্ষণ আগে সুমন নামে একটা ছেলে এখানে এসেছিল, সে কি এখনও এখানে আছে নাকি? ম্যানেজার বলল, হ্যাঁ স্যার, এই নামের একটা ছেলে এখানে এসেছে 5 মিনিটের উপরে। আর বিশেষ করে একটা কথা, এই ছেলে আমাদের রেগুলার কাস্টমার। আমি ধন্যবাদ দিয়ে রিয়ার হাত ধরে হোটেল থেকে বের হয়ে বললাম, কি আমার কথা তো এখন বিশ্বাস হলো? আন্টি আগে থেকেই জানতো এই ছেলেটা ভালো না, আর তোমাকে অবুঝ পেয়ে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়েছে। রিয়া কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এবার রিয়ার একটা হাত ধরে বললাম, কিছুক্ষণ অপেক্ষা করো, ওরা হয়তো বেরিয়ে আসবে, পরে ইচ্ছেমতো শাস্তি দিবে। রিয়া কোনো কথাই বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। 10 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর রিয়ার হবু হাজবেন্ড একটা মেয়ের হাত ধরে বের হলো। রিয়া যেই সুমনের কাছে যাবে, আমি ওর হাত ধরে আটকে বললাম, একটু অপেক্ষা করো, দেখি ও কি করে। রিয়া আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, যেটা দেখে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। ওরা সামনের দিকে হাঁটতে লাগলো, আমরাও আড়ালে ওদের ফলো করে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর ওরা একটা পার্কে ঢুকে গেল। ওদের পেছনে পেছনে আমরাও যেতে লাগলাম। তবে আমি পার্কে ঢুকেই পরীকে মেসেজ করে বললাম, তাড়াতাড়ি এখানে আসো, আমি একটা সমস্যায় পড়েছি। আমি জানি এখানে রিয়া ঝামেলা করবে, আর আমি একা এসব সামলাতে পারবো না, এজন্য পরীকে এখানে আসতে বললাম। ওরা গিয়ে একটা বেঞ্চের মাঝে বসলো, আমরা আড়াল থেকে ওদের ফলো করছি। সুমন মেয়েটাকে বলল, আজকে কতই না মজা হয়েছে তাই না জান? মেয়েটা শুধু বলল, তুমি আমাকে বিয়ে করবে তো? সুমন মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, তুমি যদি বলো তাহলে আজকে আমি তোমাকে বিয়ে করে নিব। হঠাৎ করে রিয়া দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আজকে তোকে আমি খেয়েছি সুমনের বাচ্চা। এই কথা বলে রিয়া সরাসরি ওদের সামনে চলে গেল। রিয়ার পেছনে পেছনে আমিও গেলাম। সুমন তো রিয়াকে দেখে বোকা হয়ে গেছে। রিয়া সরাসরি সুমনের শার্টের কলার চেপে ধরে বলল, তুই এই মেয়েকে আবাসিক হোটেলে নিয়ে যাস, আবার আমাকেও বিয়ে করতে চাস? 2 দিন পর তোর সাথে আমার বিয়ে, আর তুই বাহিরে এসব করে বেড়াস? আজকে তোকে দেখ আমি কি করি। সুমন রিয়াকে বলল, দেখো রিয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো, ও আমার কাজিন হয়। রিয়া বলল, ও তোর কাজিন হয় তাই না? তাহলে আমি কিছুক্ষণ আগে যা দেখলাম তা বুঝি ভুল? এবার সুমনের সাথে থাকা মেয়েটা বলল, তুই কে আমি এটা জানি না, যদি সুমনের কলার না ছাড়িস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার মেয়েটার কথা শুনে আমারও রাগ উঠে গেল। আমি রেগে মেয়েটাকে বললাম, তোর কোন বাবা আছে তাকে আসতে বল। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। সুমন রিয়াকে ছাড়িয়ে আমার দিকে তেড়ে এসে আমাকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে দেখে নিবি? রিয়া যেই সুমনের গালে চড় দিবে, উল্টা সুমন রিয়ার হাত ধরে ওর গালে ঠাস ঠাস করে বসিয়ে দিল। যে আমি পেছন থেকে পিস্তল বের করব, তখন কোথায় থেকে দৌড়ে পড়ি এসে আমাকে ধরে বলল, তোর কত বড় সাহস আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস, আজকে তোকে আমি মেরে ফেলবো। রিয়া পরীকে দেখে একটু সাহস পেয়ে বলল, আপু, ও আমাকে ধোকা দিয়েছে, ছাড়বে না ওকে তুমি। পরী গিয়ে সুমনকে লাথি মেরে দূরে ফেলে দিল। আমিও উঠে সুমনকে ইচ্ছে মতো মারতে লাগলাম। আর ওর সাথে থাকা মেয়েটাকে তো রিয়া সবগুলো চুল ছিঁড়ে নিয়েছে। শেষে অনেকগুলো মানুষ এসে বলল, এসব বাদ দিয়ে যেন এখান থেকে আমরা চলে যাই। আমি রিয়াকে আর পরীকে থামিয়ে বললাম, অনেক হয়েছে, এখন চলো বাসায় যাওয়া যাক। রিয়া জোরে বলল, কারো কাছে পিস্তল আছে? ওকে আজকে আমি গুলি করে মেরে ফেলবো, আমার সাথে বেইমানি করে। আমি রিয়াকে ধরে পার্কের বাহিরে আনলাম, আর পরী আমার পেছনে পেছনে আসছে।
সুমন আর ওই মেয়েটা পড়ে আছে। আসার সময় বলে এসেছি তোদের না অনেক মানুষ আছে, ওদের বলিস এসে নিয়ে যেতে। পার্ক থেকে বের হতেই পরি বলল, কি হয়েছে রনি? রিয়া কান্না করতে করতে পরীকে জড়িয়ে ধরে বলল, আপু ও আমাকে ধোকা দিয়েছে। কিভাবে ও এটা করতে পারলো? পরি আমার দিকে ইশারা করে বলল, কি হয়েছে? আমি ধীরে ধীরে সব বললাম। সব শুনে পরি রিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, যা হয়েছে সব ভুলে যা, এসব মনে রেখে কোনো লাভ নেই। রিয়া চোখের পানি মুছে বলল, আমি কেন ওর জন্য কান্না করব? তবে ও আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো আপু? পরি বলল, বলেছি তো এসব বাদ দে। দেখ তোর এখনো প্রেমের বয়স হয় নাই। আমি মনে করি তুই বেঁচে গিয়েছিস। এত অল্প বয়সে তোর বিয়ে হলে ভালো হতো বুঝি। রিয়া বলল, আচ্ছা আপু আমি এখন বাসায় যাব। পরি বলল, বাসায় গিয়ে উল্টাপাল্টা কিছু করবি না তো আবার? রিয়া বলল, কি বলো আপু? ও আমাকে ধোকা দিয়েছে, এজন্য কি আমি মারা যাব নাকি? পরি বলল, কয়েকদিন একটু শান্ত থাকবি, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আমি আশা করি। আর রনি, রিয়াকে একটু দেখে রেখো, এখন আমাকে যেতে হবে, ওরা হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাও। পরি আমার কপালে একটা চুমু দিয়ে বলল, রাগ করিও না বেবি, ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ ওকে। পরি চলে যাওয়ার পর আমি রিয়ার পাশে বসে বললাম, আইসক্রিম খাবি? রিয়া কিছু বলছে না, শুধু চুপচাপ বসে আছে। আমি আবার বললাম, আইসক্রিম খাবি নাকি তাই বল, আজকে কিন্তু আমি তোকে ফ্রিতে সব কিছু খাওয়াবো। তাও রিয়া কিছু বলছে না, শুধু চুপচাপ বসে আছে। আমি এবার বললাম, একটু জোরে কান্না কর, আমিও শুনি। কি আস্তে আস্তে কান্না করিস, আমি তো শুনতেই পাচ্ছি না। আর তোর চোখে পানি কই? রিয়া রেগে গিয়ে আমাকে কিলঘুষি দিতে দিতে বলল, কুত্তা তুই আমার সাথে মজা করিস? আমি রিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, মানুষের ব্রেকআপ হলে কি কেউ মারা যায়? ও তোকে ধোকা দিয়েছে তো কি হয়েছে? পৃথিবীতে ছেলে কি কম আছে নাকি বল? তুই আগে ভালো করে পড়াশোনা কর, তারপর ভালো একটা ছেলে আমি বের করে দিব। এখন কান্না বন্ধ কর। রিয়া আমার হাত সরিয়ে চোখের পানি মুছে বলল, এখন বাসায় চল। আমি বললাম, আরে বাসায় তো যাব, তার আগে চল আইসক্রিম খাই। রিয়া বলল, তুই কিন্তু টাকা দিবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিব, তোর কোনো চিন্তা করতে হবে না। দোকানের সামনে গিয়ে রিয়া বলল, আমার কিছুই ভালো লাগছে না, আমাকে প্লিজ বাড়িতে নিয়ে চলো। আমি বললাম, এখনই চলে যাবে নাকি? রিয়া বলল, আমি এখনই চলে যাব, আমার আর ভালো লাগছে না। আমি একটা রিক্সা ডেকে রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর রিয়া আমার ঘাড়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে গেছে। রিক্সা থেকে নেমে আমি আরও বিপদে পড়লাম। রিয়া তো ঘুমিয়ে গেছে, ওকে নিয়ে আবার বাসার ভেতরে যেতে হবে, কি আর করার। রিক্সা ভাড়া দিয়ে রিয়াকে কোলে করে ওদের বাসায় নিয়ে যেতে লাগলাম। রিয়াকে ভেতরে নিয়ে যেতেই রিয়ার বাবা মা আমাকে বলল, রিয়ার কি হয়েছে? রিয়াকে বিছানার উপর রেখে আমি আঙ্কেল আন্টিকে সবকিছু বলতে লাগলাম। এসব শুনে রিয়ার বাবা খুব কষ্ট পেলেন। তিনি জানতেন সুমন অনেক ভালো একটা ছেলে, কিন্তু ও যে এসব করবে কেউ হয়তো বিশ্বাস করতে পারে না। রিয়ার মা আমার হাত ধরে বলল, বাবা তুমি সন্ধ্যা পর্যন্ত এখানে থেকে যাও, যদি রিয়া উল্টাপাল্টা কিছু করে ফেলে আমি রাতে ওর কাছে থাকবনি। কি আর করার, আন্টি বলেছে যেহেতু থাকতে তো হবেই। আমি একটা চেয়ার নিয়ে রিয়ার পাশে গিয়ে বসলাম। ঘুমন্ত অবস্থায় রিয়াকে অনেকটাই সুন্দর লাগছে। যদি আমার ভাগ্যটা এমন হতো আমার গার্লফ্রেন্ড পরি না হয়ে রিয়া হতো, তাহলে অনেকটাই ভালো হতো। আমি রিয়াকে এতটা পছন্দ করে ফেলেছি যেটা বলার বাহিরে। হঠাৎ রিয়ার চাচি রুমে ঢুকে বলল, কি অবস্থা রনি? আমি বললাম, আপনি এসেছেন, আচ্ছা ভালো হয়েছে। আন্টি বললেন, এখন বলো কি অবস্থা রিয়ার? আমি বললাম, আপনি যদি আমাকে এসব না বলতেন তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেত। আন্টি বললেন, আমি এসব জেনেই তো তোমাকে সবকিছু বলেছি। আমি বললাম, সবকিছু ঠিকঠাক আছে আন্টি, তবে রিয়া একটু পাগলামো করছে। আন্টি বললেন, সেসব ঠিক হয়ে যাবে, তবে আর একটা কথা। আমি বললাম, আন্টি বলেন। আন্টি বললেন, তুমি সন্ধ্যার সময় আমার সাথে দেখা করবে, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। আমি বললাম, ঠিক আছে আন্টি। আন্টি চলে যাওয়ার পর আমি ফোন নিয়ে একটু গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর রবিন কল করলো। ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ রবিন বল। রবিন বলল, সবকিছু ঠিকঠাক ছিল তো? আমি বললাম, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, তবে রিয়া একটু পাগলামো করছে, এজন্য আন্টি আমাকে রিয়ার পাশে থাকতে বলেছে। রবিন বলল, আমি কি আসবো নাকি? আমি বললাম, না, তার আর কোনো দরকার নেই। রবিন বলল, তোকে একটা বিষয় মনে করিয়ে দিতে কল করলাম। আমি বললাম, হ্যাঁ কি বলবি বল। রবিন বলল, আগামীকাল পরীর জন্মদিন জানিস? আমি বললাম, আমি তো এসব জানি না, তুই কিভাবে জানলি বল। রবিন বলল, আমাকে এসব কথা আমার গার্লফ্রেন্ড বলেছে। আমি বললাম, ঠিক আছে, তোর এসব কথা কাউকে বলতে হবে না, আমি ওকে আমার মতো করে সারপ্রাইজ দিব। রবিন বলল, ঠিক আছে, তবে আমাকেও নিয়ে যাস।
আমি বললাম, তোরে একটা সত্যি কথা বলবো রবিন। সেই দিন বলেছিলাম না একটা কথা বলবো, আজকে বলি শোন। রবিন বলল, হুম বল, শুনতেছি। আমি বললাম, আমি এখানে যেদিন প্রথম আসি সেই দিন রিয়াকে একবার দেখেই আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু আমি ওকে এসব বলতে পারি নাই। রিয়াকে আমার এতটাই পছন্দ হয়ে গেছে যে বলার বাহিরে। কিন্তু মাঝপথে পরি এসে সবকিছু গোলমাল করে দিল। এখন কি আর করার, পরীকে যেহেতু কথা দিয়ে ফেলেছি। রবিন বলল, তুই আমাকে এই কথাটা আরও আগে বললে আমি একটা সমাধান করতে পারতাম। আর আমি মনে মনে এইটুকু অনুমান করতে পেরেছিলাম যে রিয়াকে তুই কিছুটা হলেও পছন্দ করিস। আমি বললাম, থাক বাদ দে এখন এসব কথা। রবিন বলল, হুম তাই ভালো। আবার পরি তো এতটাও খারাপ মেয়ে না। তুই পরীকে চোখ বন্ধ করে বিয়ে কর, আশা করি ও তোকে সুখেই রাখবে। আমি বললাম, হ্যাঁ দেখি কপালে কি আছে। আচ্ছা ফোন রাখি রে। রবিন বলল, ওকে, ভালো থাকিস। ফোন রেখে কিছুক্ষণ রিয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আর এর মাঝে রিয়ার ঘুম ভেঙে গেল। আর ও চোখ খুলে আমাকে দেখেই শোয়া থেকে উঠে গেল। আমার দিকে তাকিয়ে বলল, রনি ভাইয়া তুমি এখানে? আমি বললাম, ভাইয়া বলতে হবে না। আর তোমার মা আমাকে এখানে বসিয়ে রেখেছে, যদি তুমি উল্টাপাল্টা কিছু করে ফেলো। রিয়া বলল, তাই বলে আপনি এখানে এতক্ষণ ধরে বসে আছেন? আমি বললাম, কি আর করব, তোমাকে বসে বসে পাহারা দিচ্ছি। এখন উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, আমাকে আবার বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে। রিয়া বলল, আপনি রান্না করতে পারেন বুঝি? আমি বললাম, একা একটা মানুষ আমি, রান্না তো করতেই হবে নাকি? রিয়া বলল, আমাকে বলতেন, আমি মাঝে মধ্যে রান্না করে দিয়ে আসতাম। আমি বললাম, ও মা তাই বুঝি? এখনও তো মনে হয় ভাত একদিনও বেড়ে নিয়ে খাও নাই। রিয়া হাসি দিয়ে বলল, আপনি এসব জানলেন কিভাবে? আমি বললাম, তোমাকে দেখেই অনুমান করে ফেলেছি। আচ্ছা আমি চলে যাওয়ার পর তুমি আবার? রিয়া বলল, একটা ফালতু ছেলের জন্য আমি নিজের ক্ষতি করব কোন কারণে বলতে পারেন? আমি বললাম, হ্যাঁ এই না হলে কথা। রিয়া বলল, তবে মনকে বুঝাতে পারছি না জানেন, এতদিনের ভালোবাসা, আর ও গোপনে গোপনে এসব করে বেড়ায়। আমি বললাম, তুমি যদি আরো আগে আমাকে তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে বলতে তাহলে এমন হতো না। তুমি তো বলতেই চাও না। ভাগ্য ছিল যে তোমার চাচি সবকিছু জানতো, নইলে তো কাজ হয়ে যেত। রিয়া বলল, আজকে চাচি না থাকলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আমি বললাম, এসব কথা বাদ দাও, আমি কি যেতে পারি? রিয়া বলল, হ্যাঁ ভাইয়া আপনি যান, আপনাকে কষ্ট দিয়ে তো আর লাভ নেই। আমি বললাম, একবার বলো ভাইয়া, আরেকবার ডাকো তুই, এর থেকে ভালো দুলাভাই নইলে জামাই বলে ডাকতে পারো। রিয়া বলল, পরি আপুকে ফোন করব নাকি? আমি বললাম, ধুর, তোমার সাথে কথা বলাই সমস্যা, তুমি শুধু পরীর ভয় দেখাও। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। আসার সময় আন্টিকে বলে আসছি যেন রিয়ার দিকে একটু নজর রাখে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ পরীর বান্ধবীর সাথে দেখা। আমি পরীর বান্ধবীকে সালাম দিয়ে বললাম, ভালো আছেন আপু? পরীর বান্ধবী বলল, এই তো ভালো আছি, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, এই তো আপু বাসায়। আপনার বাসা কি এই দিকে নাকি? পরীর বান্ধবী বলল, হুম আমার বাসা একটু সামনে। আচ্ছা তুমি এখন বাসায় যাও কেমন, আমি আসি। আমি বললাম, আপু একটা কথা বলবো? পরীর বান্ধবী আবার দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আপনি তো পরীর সাথে সবসময় থাকেন, ও ভালো নাকি খারাপ আমি এটাও জানি না, না জেনে ওকে ভালোবাসতে শুরু করেছি। কি করব বলেন? ও আমাকে একটুও সময় দেয় নাই যে ওর সম্পর্কে কিছু জানবো। পরীর বান্ধবীর হাত চেপে ধরে বললাম,